এই যে সামনের সাদা বাড়িটা গাছপাতার ফাঁকে লাজুক মুখে দাঁড়িয়ে আছে, এটাই আমাদের বাড়ি। মা বাবা জেঠু জেঠিমা ভাই বোনেদের নিয়ে এক চৌধুরীদের জমাটি পরিবার। আমিও এই পরিবারের সদস্য, প্রবাসী সদস্য। এবার বুকাইয়ের পৈতেতে বেশ অনেক দিনের জন্য আসা। বুকাই আমার ছোট কাকার ছেলে। ফর্দ টর্দ বুঝে নিয়েছিস তো ঋদ্ধি? 300 লোকের ব্যাপার কিন্তু। হ্যাঁ, ওসব নিয়ে চিন্তা করো না জেঠিমণি, ফর্দ মিলিয়ে দোকানে দোকানে দিয়ে আসা হয়ে গেছে। হ্যাঁ, রান্নার ঠাকুর কিন্তু খুব সকাল সকাল এসে যাবে। সে চিন্তা করো না, খোলা বাজার আগেই এসে যাবে। আর ওই দিন ভোরে মাছ মাংস সবজি আমি বাজার থেকে নিয়ে আসবো। ইস, মিষ্টিটা যদি কলকাতা থেকে অর্ডার করা হতো তাহলেই মনে হয় ভালো হতো। এই কেন রে? কেন কলকাতা থেকে কেন? এখানে আমাদের ভোলা ময়রার মিষ্টি কম কিসে? খেয়ে দেখ। কিন্তু শোন শোন ঋদ্ধি, আগে বাবা ঠাকুর মশাইর কাছ থেকে ফর্দটা নিয়ে আয়। এই মাত্র ফোন করেছিলেন উনি। এক্ষুনি যাচ্ছি। 3 দিন হয়ে গেল এসেছি, এবার যেন দম বন্ধ লাগছে। ভেবেছিলাম মেলগুলো চেক করে কাজ এগিয়ে রাখবো, কিন্তু বাড়িতে এসে তো ল্যাপটপ খুলতেই ইচ্ছে করছে না। এই ঝিঙে, কিরে একা একা বসে কি করছিস? এই খবরদার, আমার একটা ভালো নাম আছে। সে যাই থাকুক, আমি তোকে ঝিঙে বলেই ডাকবো। কিরে, তোরা আমাকে ফেলে এখানে বসে গল্প করছিস? ওই যে এসে গেছে, এবার বকে বকে মাথা খারাপ করে ফেলবে। এই, কি বলা হচ্ছে না আমার নামে? কই কিছু না তো। আচ্ছা দা ভাই, তুই তো 1 মাস আছিস এখানে নাকি? মাথা খারাপ নাকি? ওদিকে কাজের যা চাপ, ভেবেছিলাম এখানে এসে বাড়ি থেকে কাজ করব, কিন্তু এখানে যা অবস্থা, এতদিন এখানে থাকলে চাকরি আর বহাল থাকবে না। শুনুন শুনুন শুনুন, কাল সকালে দত্তবাড়ির পুকুরে সকাল 7 ঘটিকায় মাছ ধরার প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। শুনুন শুনুন শুনুন। এই দত্তদের বাড়ির পুকুরটা কোথায় বলতো? এই আশেপাশের গ্রামেই হবে। এই যাবি? এই একদম না, বাড়িতে কিন্তু প্রচুর কাজ। এই মিলি মিলি, লক্ষ্মী বোনটি, একটু ম্যানেজ কর না প্লিজ। না, পারবো না। কাজের বাড়ি, সব সময় বাবা কাকারা তোদের খুঁজবে, তখন কি বলবো শুনি? দেখ, যা চাইবি তাই পাবি, শুধু একটু ম্যানেজ কর। ঠিক আছে, চেষ্টা করব, তবে মাত্র 2 ঘন্টা, তার বেশি কিন্তু একদম নয়। আচ্ছা আচ্ছা, ওতেই হবে। আচ্ছা, ছিপ কোথায় পাবো বলতো? সে ম্যানেজ হয়ে যাবে। জেঠু আগে মাছ ধরতে যেত না, সেই ছিপগুলো আছে। এখন খুঁজলে ভাড়ার ঘরে 2-1টা নিশ্চয়ই পেয়ে যাব। তাহলে কাল সকালে আমাদের 2 ভাইয়ের মাছ ধরার মিশন ফাইনাল। একদম। ইস, বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল। আর হবে না, দুপুরের খাওয়া দাওয়াতেই তো অনেকটা সময় চলে গেল। এটাই তো দত্তদের পুকুর না? মনে তো হচ্ছে। আরে বাস, পুকুর কোথায় রে? এ তো ঝিল। আমার তো মনে হচ্ছে আমরা ভুল জায়গায় এসে পড়েছি। কেন? দেখছিস না, আশপাশে কোনো জনপ্রাণী নেই। এখানেই তো কম্পিটিশন হওয়ার কথা ছিল। কম্পিটিশন কম্পিটিশন তো সকালে হওয়ার কথা ছিল, আর এখন দেখ কটা বাজে। তাহলে এখন কি করব? কি আবার করব? এখানেই বসে মাছ ধরবো। কোথাও তো নিষেধের কোনো বোর্ড টোড লাগানো নেই। পুকুরের এক নির্জন কোণ দেখে আমরা দুজনেই বসে পড়লাম। ছিপের মুখে চারা গেঁথে ছিপটা পুকুরের জলে ফেললাম। দুপুর গড়িয়ে গেলে কয়েকটা পুঁটি আর একটা মাঝারি সাইজের কাতলা উঠল। দেখতে গেলে আজ কপাল খুব একটা মন্দ নয়। বেলা পড়ছে দেখে ঋদ্ধি বড়শিতে শেষবারের মতো চার গেঁথে জলে ফেলল। ছিপ ফেলতেই ঝিলের জলটা কেমন যেন টল টল করে উঠল। ঋদ্ধি চেঁচিয়ে উঠল, এবার ঠিক মাছ উঠবে, দেখিস। ঋদ্ধি একা পারছে না দেখে আমি এগিয়ে গিয়ে ছিপটা টেনে ধরলাম। অনেক বড় মাছ মনে হচ্ছে রে ঝিঙে, কাল ভালো ভোজ হবে। কথা কম বলে জোরে টান দে। কিন্তু ছিপের আগায় যা দেখলাম তা দেখে আমার পিলে চমকে উঠল। ছিপের আগায় উঠে এসেছে মাছের বদলে এক টুকরো হাড়। এ কি রে ঝিঙে? হাড়? হাড় কিসের? ওটাকে ছুঁড়ে ফেলে দে। আরে আরে, এটাকে ফেলতে যাব কেন? দাঁড়া না, দেখ, এত ঘাবড়ানোর কিছু নেই। হতেই পারে কোনো জন্তু জানোয়ারের হাড়। এটাকে আমাদের এই মাছ ধরার একটা স্মৃতি হিসেবে রেখে দিলে কেমন হয়?
নে নে ছিপ গোটা, অনেক হয়েছে। হ্যাঁ, আর কি, চল বাড়ি। যখন ছিপ গুটিয়ে উঠলাম ততক্ষণে সূর্য অস্ত গেছে। মেঘলা দিনে সন্ধেও নামে চুপ করে। দুজনে যখন পুকুরের পাড় ধরে হাঁটছিলাম তখন হেঁটে ফেরার মতো শরীরে খুব একটা অবস্থা ছিল না। উফ, বড্ড ক্লান্ত লাগছে রে। এখন অনেকটা পথ, আসার সময় তো গাড়ি পেয়েই গেছিলাম, কিন্তু এখন আর পাবো কি না কে জানে। বলতে বলতেই অদূরে তেঁতুল গাছের নিচে একটা রিক্সা দেখলাম। পুকুরের এত কাছে যে একটা রিক্সা পেয়ে যাব এ আমি কল্পনাও করিনি। ওই দেখ, সামনেই তো একটা রিক্সা, কিন্তু রিক্সাওয়ালাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? মনে হয় আশেপাশেই আছে, সামনে গেলেই দেখতে পাবো। চ। রিক্সার কাছে গিয়ে মাছ ভর্তি ব্যাগটা রিক্সার ওপর রাখলাম। রিক্সাওয়ালাকে দেখতে পেলেই রওনা দেব। ওদিকে বাড়িতে যে কি হচ্ছে কে জানে। এই যে, কে আছেন? এটা কার রিক্সা? ধুর, আশেপাশে তো কাউকেই দেখছি না রে। এখানে কিছু পাবো বলে তো মনে হচ্ছে না। ঠিক তখনই রিক্সার পিছন থেকে লম্বা ঢ্যাঙা চেহারার একটা ছেলে বেরিয়ে এলো। ছেলেটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, কি ব্যাপার দাদা, কোথায় যাবেন? তোমার আক্কেলটা কি? রিক্সা ফেলে কোথায় গিয়েছিলে এতক্ষণ? কোথায় আবার যাব, এই আশেপাশেই ছিলাম। আপনারা কোথায় যাবেন তাই বলুন। নওগঞ্জে চৌধুরী মেনশন চেনো? ওখানেই যাব। কোন চৌধুরী ম্যানশন? ওই জগাদার বাড়ির কাছে? কোন জগাদা? আচ্ছা আচ্ছা, আপনার রিক্সায় আগে বসুন না, যেখানেই বলবেন সেইখানেই যাব। রিক্সায় বসতেই ফোন বেজে উঠল। মিলির ফোন। কোথায় আছিস? এদিকে তোদের জন্য যে কত কৈফিয়ত দিতে হচ্ছে আমায়। রিক্সায় উঠেছি, আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ততক্ষণ প্লিজ একটু ম্যানেজ করে নে। তাড়াতাড়ি বাড়ি আয়, আমি আর এদিকটা সামাল দিতে পারবো না, এই বলে দিলাম। রাগ করে ফোন কেটে দিল মিলি। তা বাবু, আপনারা এই দিকে কোথায় এসেছিলেন? ওই দত্তদের পুকুরে মাছ ধরার কম্পিটিশন ছিল। ওই পুকুরে তো অনেক আগে মাছ ধরার প্রতিযোগিতা হতো, আবার শুরু হয়েছি নাকি? হতে পারে। এই যে ভাই, রিক্সাটা জোরে টানুন, নয়তো বাড়ি পৌঁছতে সকাল হয়ে যাবে। সত্যি আর ভালো লাগছে না রে, সারাদিন যা গেল। যাকে যাক, তবে একটা ভালো ব্যাপার, কিছু মাছ তো পাওয়া গেল। ঋদ্ধি পায়ের কাছে নামিয়ে রাখা ব্যাগটা হাতে তুলছিল। পরক্ষণেই বিস্ফারিত চোখে বলে উঠল, ব্যাগটা এত ভারী ছিল, এখন হালকা লাগছে কেন রে? ঋদ্ধি ব্যাগটা খুলতেই চমকে উঠল। ব্যাগের ভিতরে একটাও মাছ নেই, শুধু পড়ে আছে মাছের আঁশ, রক্ত আর সেই হাড়টা। এই মাছ কোথায় গেল? কে নিল এতগুলো মাছ? মাছ আপনারা ওই পুকুর থেকে ধরেছিলেন? হ্যাঁ, কেন? ওই পুকুরে মাছ কি করে পেলেন বাবু? ওই পুকুরে তো আর মাছ পাওয়া যায় না। কথাটা বলতে বলতে লোকটা কি যেন চিবোচ্ছিল, খুব শব্দ হচ্ছিল তাতে। ওই তল্লাটে তো আমরা 3 জনই ছিলাম। আমার মনে হচ্ছে ছেলেটাই বেমালুম। আহ, তুই থামবি? এরপর অন্ধকারে মাঠঘাট পেরিয়ে রিক্সা গড়ালো। ঋদ্ধি মাছগুলোর কথা ভেবে মাঝে মাঝে গজগজ করে উঠছিল। একসময় একটা ক্ষেতের পাশে রিক্সাটা দাঁড় করালো ছেলেটা। ঋদ্ধি খাপ্পা হয়ে বললে, এই কি ব্যাপার, কোথায় চললে? দেরি হয়ে যাবে তো, এখন অনেকটা পথ। দাঁড়ান না বাবু, একটা কাজ সেরেই আসছি। ছেলেটা এদিকে না তাকিয়েই কথাগুলো বলতে বলতে পথের ওই প্রান্তে থাকা একটা লম্বা চালা ঘরে গিয়ে ঢুকলো দেখলাম। ছেলেটা তো মহা বেড়ে পাকা, এখন এতটা পথ, নিশ্চয়ই বেটা নেশা পেশা করতে গেছে। তুই বস, আমি দেখে আসছি। ওই চালা ঘরের কাছে এসে আমি শুনলাম ভিতর থেকে অনেকগুলো লোকের গুঞ্জন। এদিক ওদিকে তাকিয়ে দেখি চালা ঘরের গায়ে একটা জানলা। চালা ঘরের ভিতরে যেন বেশ হুলস্থুল চলছে। ওই লোকগুলো কারা? খুব ভালো করে কান পাততেই বুঝতে পারলাম ভিতরে যেন মাছের পাইকারি বিক্রেতাদের বাজার। ওদের দিকে তাকাতেই দেখতে পেলাম কারোর চেহারায় সাধারণ মানুষের মতো নয়, ওদের চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে এক একজনের। গায়ের রং পাণ্ডুবর্ণ, কিন্তু এরা সবাই মাছ বিক্রি করছে কেন? কেউ কেউ আবার
মাছের দরদাম করছে খুব জোরে হেঁকে হেঁকে। এসব দেখে আমার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো, কিন্তু এসবের মধ্যে ওই ছেলেটাকে কোথাও দেখতে পেলাম না। ছেলেটাকে বাজারের এক কোনায় খুঁজে পেলাম, কিন্তু এখন ওর মুখটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওর চোখ দুটো রক্তাভ, মাথায় একটা স্পষ্ট গভীর ক্ষত। সেই ক্ষত থেকে রক্ত চুঁয়ে নেমে আসছে গালবে। শুধু তাই নয়, ছেলেটার ঠোঁটের পাশ থেকে ঝুলছে একটা আধ খাওয়া মাছের মাথা। ভালো করে দেখতেই বুঝতে পারলাম এটা সেই কাতলা মাছ। মুখ ভর্তি রক্ত নিয়ে ছেলেটা বলছে, আমার এই মাছ কত দিয়ে বিকবে? তোর এই মাছ কেউ নেবে না। এই মাছের পাল্লাতে কতই বা ওজন হবে? শোন, এখন সবাই বড় বড় মাছ চায়, বড় বড় মাছ, সুন্দর দেখতে হবে। এ মাছ কেউ নেবে না রে। এতক্ষণ কোণের দিকে সাদা শাড়ি পরে এক মহিলা বসেছিলেন। অনেকক্ষণ উনি কোনো নড়াচড়া করছিলেন না। ওই মহিলার ঘোমটাটা আপনা আপনি সরে গেলেই আমার সারা শরীরে রক্ত জমাট বেঁধে গেল। মহিলাটির মাথা থেকে পা অব্দি মাংসের লেশ পর্যন্ত নেই, আস্ত নরকঙ্কাল। চোখ দুটো থিকি থিকি করে জ্বলছে। সেই মহিলার নরকঙ্কালটি খোনা গলায় বলে উঠল, আমি নেব। দরদাম কিন্তু করতে পারবে না খুড়ি। যে দাম বলবি সেই দামেই নেব। আজ অবধি তোর সাথে কখনো দরদাম করেছি রে? এসব দেখে আমার শরীর ভয় কেঁপে উঠল। বুঝলাম এরা মানুষ নয়, এক একটা অশরীরী। ভয়ে আমার মুখ থেকে যেন আর্তনাদ বেরিয়ে এলো। পালা পালা পালা! আমার চিৎকারে ওরা সচকিত হয়ে উঠল। সবাই মিলে ঘাড় ঘুরিয়ে তাকালো আমার দিকে। এই, ওখানে কে রে? আমি ছুটতে শুরু করলাম। রাস্তার মোড়ে এসে দেখি রিকশার মধ্যে ঋদ্ধি নেই। পিছন থেকে ওদের গলার আওয়াজ ভেসে আসছিল খুব জোরে। আমি আর সময় নষ্ট করতে পারলাম না, ছুটতে শুরু করলাম। ছুটতে ছুটতে দেখি রাস্তার উপরে সেই বাজারের ব্যাগটা পড়ে আছে। তার ভিতর থেকে ছড়িয়ে ছিটে আছে মাছের আঁশ, কাঁচা রক্ত আর যে আমাদের জিভ বড়শি। আমি পিছন ফিরে দেখার সাহস পেলাম না। ঝিঙে উঠে এদিকে। ওপাশ থেকে ঋদ্ধির গলার স্বর ভেসে এলো। একটা অন্য রিকশায় চেপে ঋদ্ধি এগিয়ে আসছে। রিকশার গতি বিশেষ ছিল না। আমি এক লাফে রিকশায় চেপে বসলাম। রিকশার লোকটা এরপর গতি বাড়ালো। তোর কিছু হয়নি তো? না। তুই কোথায় চলে গিয়েছিলি? তোর এতটা দেরি হচ্ছে দেখে আমি রিকশার খোঁজে গিয়েছিলাম। বারবার মিলি ফোন করছিল, কিন্তু এরা কারা? জানি না, তবে এটা বলতে পারি এরা কেউ মানুষ নয়। ঠিক ধরেছেন বাবুরা, এরা কেউ মানুষ নয়। এরা সবাই মরে ভূত হয়েছে অনেক আগে। ভূত? হ্যাঁ, হালদারদের ওই পুকুরে মাছ চাষ করা হতো বহু বছর আগে। হালদারদের পুকুর? ওটা দত্তদের পুকুর নয়? না না, আপনারা যে রাস্তায় গিয়েছিলেন ওদিকে তো হালদারদেরই পুকুর। বেশ কিছু বছর আগে হালদারদের ওই পুকুরে মাছ চাষ করা হতো। এই তল্লাটে ওটাই একমাত্র বড় পুকুর ছিল। মাছের ফলন বাড়ানোর জন্য আড়তদাররা ভীষণ চাপ দিত। মাছের বিষাক্ত নানা ওষুধ দিয়ে মাছগুলোকে তাড়াতাড়ি বড় করে তোলার কথা বলতো ওরা। হালদার বাবুও এর পিছনে ছিল। গ্রামের মাছ চাষিরা ওসব কখনোই করতে রাজি ছিল না। ওরা জানতো বিষ ওষুধ দিয়ে মাছের চাষ করলে যারা ওই মাছ খাবে তাদেরও ক্ষতি, তার সাথে পুকুরটারও। ওরা সেসব মানেনি। পাইকারি বাজারের লোকেরাও জুটেছিল। তাই আড়তদারদের সঙ্গে একদিন চরম বিবাদ বাঁধে ওদের কাহিনী ফাঁস হয়ে যাবে জেনে আড়তদাররা ওদের খুন করে পুঁতে দিয়েছিল ওই পুকুরের মধ্যে। ওই পিছনে হালদারের বাবুর সায়ও ছিল। বহুদিন ওই পুকুর পরিত্যক্ত বাবু। বাবা, এত কিছু ঘটে গেল, গ্রামে থেকে জানতেই পারলাম না। আইনিন বাবু বাড়ি চলে এসেছে। আপনি এত জানেন দেখে বড্ড আশ্চর্য হয়েছি। ধন্যবাদ। এই যে ভাড়াটা। টাকা আমার লাগবে না বাবু, ওসব আপনাদের কাছেই রাখেন। ওসব আমার আর কোনো কাজে আসে না।
এরপর রহস্য জড়ানো হাসি হাসল লোকটা, বলল, সেই দিন ওই বিবাদের সময় ওই চাষিদের মধ্যে আমিও ছিলাম বাবু, ওদের সাথেই ছিলাম। নির্বাক হয়ে আমরা চোখের সামনে দেখলাম লোকটা রিক্সা টানতে টানতে চাঁদের আলোয় মিলিয়ে গেল।